পুরনো সঙ্গীদের আবারও কাছে টানার চেষ্টা করছে বিএনপি, সবচেয়ে বড় রাজনৈতিক দল। জুলাইয়ের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির পরে তারা এই গত 7-8 মাসের যে রাজনীতি করেছে, সেই 7-8 মাসে আমার চোখে অন্তত পড়ে নাই যে নির্বাচনের আগে শেখ হাসিনা বিরোধী যেসব মোর্চা তারা গড়ে তুলেছিল, যেমন 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, এইসব জোট এবং মঞ্চগুলোতে ছোট ছোট অনেক দল ছিল, কিন্তু তারা অনেক ভোকাল ছিল, তাদের ভয়েসগুলো অনেক কঠিন ছিল, শক্ত ছিল। যেমন আন্দালিবুর রহমান পার্থ, জাতীয় পার্টি, তিনি এখনও আছেন বিএনপির সাথে আমি মনে করি। যেমন জুনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের, বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছেন, দীর্ঘ মাস বছর কারাগারে গিয়েছেন। যেমন রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কায়ুম, তারা। যেমন মাহমুদুর রহমান মান্না, আলোচক এবং রাজনীতিবিদ, বগুড়ার রাজনীতিবিদ। যেমন গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুর রাশেদ। যেমন অন্যান্য অপরাপর ইসলামিক দল যাদের সাথে বিএনপি আন্দোলন করেছে, এবং এর সাথে অবশ্যই জামায়াত ইসলামী সবচেয়ে বড় পার্টনার হিসেবে তাদের ছিল। কিন্তু শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, শেখ হাসিনার কাছ থেকে নির্বাচন আদায় করার যে আন্দোলন ছিল 2024 সালের যে নির্বাচনের আগ পর্যন্ত, সেই নির্বাচনের আগে তারা যে জামায়াত ইসলামী আলাদা করে তাদের কর্মসূচি পালন করেছিল, আর গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, এরা একসাথেই হেঁটেছিল, কিন্তু মূল জায়গাটা ছিল যে নির্বাচনটা আদায় করা। ওই সময় জামাতের সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না, আজকেও জামাতের সাথে সংশ্লিষ্টতা নেই, কিন্তু গত 4-5 দিনের রাজনীতিতে একটা নাটকীয় পরিবর্তন ঘটে গিয়েছে। সেটা হলো 5 আগস্টের পরে রাজনৈতিকভাবে একলা চলার যে নীতি আমরা দেখছিলাম যে 5 আগস্টের অব্যাহত পরেই বিএনপি এককভাবে একটি বৃহৎ জনসভা করলো, যেই জনসভা নিয়ে মাঠ পর্যায়ে অনেক সমালোচনাও হয়েছিল যে এই ধরনের ঘটনার পরপরই বিএনপি এককভাবে শক্তিমত্তা প্রদর্শন কেন করলো। নিশ্চয়ই তাদের তরফ থেকে যুক্তি ছিল যে না, তারা দলীয়ভাবে যে এই জুলাই আন্দোলনে অংশ নিয়েছে এবং বড় প্ল্যাটফর্ম হিসেবে অংশ নিয়েছে, তাদের এই বৃহৎ শক্তিমত্তার জায়গাগুলো প্রদর্শন করে বর্তমান সরকারের কাছ থেকে দাবি আদায় করা, মামলা থেকে নিষ্ক্রিয় অব্যাহতি পাওয়ার যে সব চাপ প্রয়োগ করা এবং নির্বাচনের দাবি আদায় করার জন্য কৌশল হিসেবে তারা নিয়েছিল। তো যাই হোক, এরপরে আমরা এতদিন পর্যন্ত গত 8 মাসের নানান জায়গায় আমরা দেখলাম যে বিএনপি তার যে পুরাতন বন্ধু, সেই পুরাতন বন্ধুদের অনেকের কথা হয়তো ভুলে যায়নি, কিন্তু দৃশ্যতে তারা এক মঞ্চে আর ছিল না, একসাথে তাদেরকে উঠতে বসতে আমরা দেখিনি। এই উঠতে বসতে না দেখার কারণে যেই বার্তা, ভুল বার্তা সহকর্মীদের মনে পৌঁছে গিয়েছে ছিল যে বিএনপি হয়তো এখন তাদের যে সুদিন, সেই সুদিনে তাদেরকে আর সাথে রাখবে না। জাতীয় ঐক্যমত্যের সরকার কিংবা জাতীয় সরকার গঠন করার যেই ওয়াদা বিএনপি জাতির কাছে করেছে, হয়তো এটা সম্ভবত মুখের কথা। তো এইটা না হওয়ার কারণে মাঠে আমরা কি লুফলস দেখছিলাম যে বিএনপি যেসব দাবি দেওয়া করছে, সেই সব দাবি দেওয়ার বাইরে যে সেই দাবি দেওয়াগুলোকে সমালোচনাও করছে বিএনপির সাথে এতদিন যারা রাজনীতি করছিল তাদের অনেকেই। যেমন জুনায়েদ সাকিকে আমি দেখেছি সংস্কার প্রশ্নে বিএনপির যে অবস্থান, আর তার অবস্থানের কিছুটা ভিন্ন অবস্থান। রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে অবস্থান, বিএনপির অবস্থান পুরোপুরি ভিন্ন অবস্থান। এর বাইরে জামায়াত ইসলামের সাথে তো দীর্ঘ 7-8 মাসের টানাপোড়েন শেষে একটা নাটকীয় অগ্রগতি পরিবর্তন হয়েছে, যেটাতে অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারছেন না। অনেকেই মনে করছেন যে বিএনপি আর জামাত তাহলে আবার জোট হবে কিনা। পরিষ্কারভাবে আমি আমার বিশ্লেষণের হিসেবে বলে যে না, বিএনপি এবং জামাতের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। হয়তো বিএনপি তার পুরাতন মিত্র হিসেবে এখনও যেহেতু বিরোধী দলে, সরকার যে যারা চালাচ্ছে, সেই সরকারের কাছ থেকে নির্বাচনের দাবিটা তারা আদায় করে নিতে চায়, সেই কারণে তারা একলা যখন কর্মসূচি দিচ্ছে সেখানে ব্যাকলাশ তৈরি হচ্ছে, কিংবা একলা যখন কথা বলছে তখন সেই দাবির সমর্থনে অনেক মানুষের সমালোচনাও তারা সহ্য করছে। এইরকম একটা প্রেক্ষিতে জামায়াতে ইসলামী নিজ উদ্যোগে, অথবা জামায়াতের আমিরকে বেগম জিয়া ডেকেছেন কিনা আমরা জানি না, কিন্তু পত্রপত্রিকা আমরা দেখলাম যে জামায়াতের আমির বলছেন তার লন্ডনে যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল বেগম জিয়ার সাথে এবং তারেক রহমানের সাথে দেখা করা। অর্থাৎ দলগতভাবে জামায়াতে ইসলামী নিজে চেয়েছে তাদের এই সাক্ষাৎটা যেন হোক 7-8 মাস পরে, এবং সেটা হওয়ার পরে আমরা মেসেজিং, অর্থাৎ মাঠ পর্যায়ের যে বার্তা, সেই বার্তায়
অনেক পরিবর্তন দেখেছি কি, যেমন জামায়াত ইসলামীর আমির বলছেন যে তারা নির্বাচন চায়, বিএনপির সাথে মিলেই বলছেন যে তারা রোজার আগে নির্বাচন চায়। বিএনপি বলছে ডিসেম্বরে, আর তারা বলছে রোজার আগে, অর্থাৎ জানুয়ারির শেষে। সো মোটামুটি এই গ্যাপটা কমে এসেছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলছেন যে বিএনপি আওয়ামী লীগের 16 বছরের রাজনৈতিক ঐতিহ্য, একসাথে জাতীয় ইস্যুতে কাজ করা, আমরা আবারও একসাথে কাজ করব। এই যে মাঠের মেসেজিংটা পরিবর্তন হয়ে গেছে একবার আর তার দিন। তো সেই জায়গায় অন্যান্য যেসব অপরাপর ছোট ছোট সঙ্গী কিংবা ছোট হলেও কেউই অগুরুত্বপূর্ণ নয়, তাদের সম্মিলিত ভয়েসটা অনেক গুরুত্বপূর্ণ। তো সেই মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি কিংবা নুরুল হক নূর, আন্দালিব রহমান পার্থ কিংবা ববি হাজাজ অথবা এলডিপির কর্নেল অলি আহমেদ, তাদেরকে আসমা আব্দুর রব, তাদেরকে কিভাবে আস্থায় রেখে বিএনপি সামনে আগাতে পারে এবং এই মেসেজ দিতে পারে যে না, বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তাদের মতামত যে জাতীয় সরকারে প্রতিষ্ঠিত হবে, সেই জায়গাটা সম্ভবত পরিষ্কার করতে চাইছে বিএনপি। এবং এইটা রাজনীতির শুভ লক্ষণ, রাজনীতির শুভ বোধোদয়। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, ঈদের আগ দিয়ে আমি লিখেছিলাম যে বিএনপি যে দ্রুত নির্বাচনের জন্য যেই চাপাচাপি করছে, হয়তো এটা বুমেরাং হতে পারে এবং খুব বেশি চাপাচাপি করা উচিত হবে না, বরঞ্চ বিএনপির উচিত হবে পুরাতন সঙ্গীদেরকে, যারা একসাথে আন্দোলন করেছিল, তাদেরকে আস্থায় রেখে একটা রাজনৈতিক যেসব মোর্চাগুলো ছিল তাদের মধ্যে নিজস্ব যোগাযোগ বৃদ্ধি করে একলা একটা কথা বলার চেয়ে 10 জন মিলে কথা বললে ওইটার ভারী ওজন থাকে অনেক বেশি। এটা ঈদের আগে লিখেছিলাম। আমি জানি না যে এই ধরনের কথাবার্তাগুলো দলের অভ্যন্তরে আরও নিজেরা আলোচনা করেছেন কিনা, কেউ কেউ নিশ্চয়ই করার প্রেক্ষিতে যেটা হয়েছে, সর্বসম্মতভাবে বিএনপি একটা যুদ্ধন্দেহী মনোভাবের পরিবর্তে তারা সম্মিলিতভাবে রাজনীতি করার পথে আগাচ্ছে, যেইটা খুবই ভালো একটা লক্ষণ। কিন্তু সেই জায়গাতে বাদ পড়ে আছে কোনো রকম মাঠ পর্যায়ে নতুন যে রাজনৈতিক দল, ছাত্রদের রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠার শক্তি, তাদেরকে কোনোভাবে অবমূল্যায়ন করা হচ্ছে কিনা সেটি মাথায় রাখতে হবে। কারণ বাংলাদেশের রাজনীতিতে জনগণ ভোট দেবে একটা দলকে সরকারে যাওয়ার জন্য, কিন্তু বাকি যারা মাঠে থাকবে বিরোধী দল, তারা সরকারে যেতে পারবে না বলে তারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় কিংবা যুগপৎভাবে সরকারি দলের সাথে আগাতে পারবে না। সেরকম কালচার নিশ্চয়ই আমরা চাই না নতুন এই পরিস্থিতিতে জুলাইয়ের পরে। বাংলাদেশে এখন যারা গণহত্যার জন্য অভিযুক্ত দল আওয়ামী লীগ পলাতক, তাদের যেহেতু রাজনৈতিক কোনো কাঠামো এখন নাই, স্ট্রাকচারই নেই, সুতরাং তাদের সাথে সুসম্পর্কের কথা আমি বলছি না, কিন্তু তারা বাদে অন্য সবার সাথেই যদি সুসম্পর্ক হয়, কেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলটির সাথেও বিএনপির হাইকমান্ড আলাপ আলোচনা করবে না এবং তাদেরকে আস্থায় রাখবে না, সেটিও ভাবার একটা বিষয় রয়েছে। এমন না যে বিরোধিতা করতে হলে আবার ছাত্ররাও বিএনপি প্রশাসনের সব জায়গায় বিএনপি প্রশাসন বিএনপি চালাচ্ছে, দেশ বিএনপির দখলে, এই ধরনের রাজনৈতিক ন্যারেটিভ বয়ান উৎপাদন করে শত্রুতাটাকে প্রকাশ্য করে নতুন কিছু অর্জন করতে পারবে কিনা আমার জানা নেই। যদি এটা তাদের রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকে, রাজনৈতিক ফিলই হয়ে থাকে, সাধারণ মানুষকে একটা বার্তা দেওয়া যে না, সবাই বিএনপির পক্ষে থাকলেও আমরা বিএনপিকে চ্যালেঞ্জ করার রাজনীতি করছি, সেটা ওয়েল অ্যাকসেপ্টেড। কিন্তু ভিতরে এই আর্থিক যোগাযোগটা থাকা উচিত, সেটা নিশ্চয়ই আছে। আর যদি না থেকে থাকে, বিএনপির হাইকমান্ড যেমন চেষ্টা করতে পারে তাদেরকে আস্থায় নেওয়া, একই সাথে তারাও এই কাজটা করতে পারে, করলে সেটা বাংলাদেশের জন্য খারাপ হবে না, বরঞ্চ ভালোই হবে। কেননা জুলাইয়ের পক্ষশক্তিগুলো যদি এক থাকে, অভিন্ন থাকে, রাষ্ট্রের প্রয়োজনে, সংস্কার প্রয়োজনে, দেশে এগিয়ে যাওয়ার প্রয়োজনে, সরকারকে চাপে রাখার প্রয়োজনে, সে সামনের দিনে যেই ক্ষমতায় আসবে তাদেরকে চাপে রাখার প্রয়োজনে যদি তারা সঠিক দায়িত্বটা পালন করে, তাহলে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি বদলে যাওয়ার যে স্বপ্ন দেখছিলাম আমরা এতদিন, সেটা সম্ভব। তো বিএনপির এই যে সংবাদ, পুরাতন সঙ্গীদেরকে নতুন করে কাছে টানার যে প্রচেষ্টা, ইতিবাচক। আমরা হয়তো সামনের দিনগুলোতে যুগপৎভাবে মঞ্চে মোর্চাগুলো আবার একসাথে মার্চ করছে কমন দাবি দাওয়াতে, সেই জায়গাগুলো আমরা দেখতে পারবো এবং এর মধ্য দিয়ে আবারও এই ছোট ছোট দলগুলোর কিংবা সমমনা দলগুলো তাদের অভ্যন্তরে যদি কোনো ক্ষোভ, ক্লান্তি কিংবা চাওয়া পাওয়ার হিসাব বেদনার এগুলো থেকে থাকে, সেগুলো আস্তে আস্তে মিটে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। চলতি সংবাদে আপনাদেরকে একটু আপডেট করার চেষ্টা করলাম।